আমরা দ্রবণ সম্পর্কে জানতে পেরেছি। এবার আমরা এরকম ভাবে ভাবতে পারি যে একই দ্রাবকে বিভিন্ন দ্রাবের দ্রবীভবনের ক্ষমতাটা কিন্তু বিভিন্ন। তাহলে আমরা সেই জন্য দ্রাব্যতা বা সলিবিলিটির কথায় আসতে পারি। এখন দ্রাব্যতা বা সলিবিলিটি বলতে আমরা কি বুঝি সেটা সম্পর্কে আলোচনা আমাদের কোন কোন জায়গাতে হবে সেটা আগে আমরা একটু দেখে নিই, তারপরে আমরা দ্রাব্যতার সংজ্ঞাতে যাব। 1 নম্বর, তরলে কঠিন ও গ্যাসের দ্রাব্যতা, সলিবিলিটি অফ সলিডস অ্যান্ড গ্যাসেস ইন লিকুইডস। তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব, এফেক্ট অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার অন দ্য সলিবিলিটি অফ সলিডস। তরলে গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব, এফেক্ট অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার অন দ্য সলিবিলিটি অফ গ্যাসেস। এবার দ্রাব্যতা ব্যাপারটা কি? দ্রাব্যতা হচ্ছে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বাধিক যত গ্রাম দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়, দ্রাবে সেই গ্রামে প্রকাশিত ভর সংখ্যাকে বলা হচ্ছে তার দ্রাব্যতা বা সলিবিলিটি। মূলত সলিবিলিটি টার্মটা কিন্তু সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। সম্পৃক্ত দ্রবণ ব্যতীত আরো দ্রবণ হতে পারে, তো সেক্ষেত্রে আমরা যে টার্মটা ইউজ করব সেটা হচ্ছে গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন। এখন সলিবিলিটি সেটা কঠিন এবং গ্যাস দুটোরই হতে পারে। এখন সলিবিলিটি আগে আমরা একটু সংজ্ঞায় যাওয়ার পরে কোন কোন ফ্যাক্টরসের ওপর বা কারকের ওপর নির্ভরশীল সেটা আগে আমরা একটু জেনে নিই। সলিবিলিটি মূলত আমরা জানি 4টে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে নেচার অফ সলিউট, নেচার অফ সলভেন্ট, তার মানে দ্রাবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি। থার্ড হচ্ছে উষ্ণতা অর্থাৎ টেম্পারেচার। ফোর্থ হচ্ছে প্রেশার বা চাপ। এখন আমরা যদি বলি যে সোডিয়াম ক্লোরাইডের কথা বা পটাশিয়াম নাইট্রেটের কথা, তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটা নির্দিষ্ট উষ্ণতার কথা ভাবি 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাহলে দেখা যাবে যে সোডিয়াম ক্লোরাইডের 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তার সলিবিলিটি হচ্ছে 36, whereas পটাশিয়াম নাইট্রেটের সলিবিলিটি হচ্ছে 65। তাহলে আমরা যে কথাটা আবার ফিরে আসছি সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট দ্রাবককে একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন দ্রাবের দ্রবীভূত হওয়ার ক্ষমতা, সেটাকেই আমরা কিন্তু দ্রাব্যতা দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে আমরা বলতে পারছি যে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম নাইট্রেট এদের নেচারের উপর তার সলিবিলিটি ডিপেন্ডেন্ট। আবার যদি এইভাবে দেখি, সোডিয়াম ক্লোরাইডকে দেখি, আমি সোডিয়াম ক্লোরাইডকে ফিক্স করলাম, আমি যদি দুটো সলভেন্ট চুজ করি, একটা হচ্ছে জল আর একটা হচ্ছে বেনজিন, তাহলে দেখবো সোডিয়াম ক্লোরাইড কিন্তু জলে সলেবল হয়ে যাচ্ছে বা দ্রাব্য, কিন্তু বেনজিনে কিন্তু সে অদ্রাব্য। তাহলে সলভেন্টের নেচারের উপরও কিন্তু সলিবিলিটি বা দ্রাব্যতা নির্ভরশীল। আবার যদি আমরা তাপমাত্রা পরিবর্তন করি, যেমন আমরা উদাহরণ হিসাবে যদি পটাশিয়াম নাইট্রেটকে দিই, তাহলে পটাশিয়াম নাইট্রেটের 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদি তার দ্রাব্যতা দেখা যায়, তাহলে সেই ভ্যালুটা দেখা যাবে 25 এর কাছাকাছি। কিন্তু যদি সেটা বাড়িয়ে আমি 40 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে চলে যাই, সেটা কিন্তু ব্যাপক হারে বেড়ে গিয়ে দেখা যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে 65। তাহলে উষ্ণতা কিন্তু একটা ব্যাপক প্রভাব ফেলে দিচ্ছে দ্রাব্যতার উপরে। তাহলে সবসময় যে বেড়ে যায় তা নাও হতে পারে, সবার ক্ষেত্রে যে বৃদ্ধি পায় এটা নয়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে হাইড্রেটেড ফর্ম থেকে
যদি অ্যানহাইড্রাস ফর্মে চলে যায় তাহলে কিন্তু আবার একটা নির্দিষ্ট উষ্ণতা পর্যন্ত দ্রাব্যতা বাড়ে, তারপরে আবার কমে যায়। এরকম আমরা উদাহরণ দেখতে পাবো। আমরা একটা স্লাইড দেখে নেব যেখানে দ্রাব্যতা কিভাবে ভ্যারি করছে, সেটা আমরা পরবর্তীকালে দেখব। এরকম হতে পারে। আবার তাপমাত্রা বা উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমেও যেতে পারে, এই ঘটনাও ঘটতে দেখা যায়। আবার ওয়ান পলিমরফিক ফর্ম থেকে যদি অ্যানাদার পলিমরফিক ফর্মে চলে যায় তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে, তাহলেও সেক্ষেত্রে কিন্তু দ্রাব্যতা যে কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে না হয়ে একটা ব্রেক পয়েন্ট থাকতে পারে। তাহলে এইরকম ঘটনাগুলো কিন্তু আমরা কঠিনের ক্ষেত্রে দেখতে পাবো। চাপের ক্ষেত্রে আমরা যদি বলি যে কঠিন যখন তরলে দ্রবীভূত হয় সেখানে কিন্তু চাপের কোনো প্রভাব নেই, কারণ আমরা জানি কঠিন এবং তরল যেহেতু এরা হাইলি ইনকম্প্রেসিবল, অর্থাৎ এরা সংকোচনশীল নয়। সংকোচনশীল না হওয়ার জন্য এদের যে দ্রাব্যতা, অর্থাৎ তরলে যে কঠিনের দ্রাব্যতা, সেটা কিন্তু চাপের উপর নির্ভরশীল নয়। এবার আমরা আবার দ্রাব্যতায় চলে আসি। তাহলে দ্রাব্যতার সংজ্ঞাটা কি? কোন নির্দিষ্ট উষ্ণতায় আমরা বলেছি 100 গ্রাম দ্রাবকে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ দ্রাবক বলতে আমরা 100 গ্রাম দ্রাবকের কথা ভেবে নিচ্ছি। তাহলে কোন নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রবীভূত হয়ে দ্রবণটা সম্পৃক্ত দ্রবণে রূপান্তরিত হয়, দ্রাবের সেই ভর সংখ্যাকে আমরা বলছি তার দ্রাব্যতা। এবার যেহেতু এই কথাটা আমরা বলেছি, এর যে গাণিতিক রূপটা সেটা আমরা একটু স্লাইডের সাহায্যে দেখব। এর সঙ্গে একটা কথা বলে রাখি, দ্রাব্যতা কিন্তু একটা ইউনিটলেস কোয়ান্টিটি, অর্থাৎ এককবিহীন একটা সংখ্যা মাত্র। কারণ সংজ্ঞাতেই সেটা আমরা বলে নিয়েছি। কারণ আমরা যদি এর নিউমেরিক্যালটা দেখি তাহলে দেখতে পাবো যে দ্রাবের সর্বাধিক গ্রামে প্রকাশিত ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর ওপরে হচ্ছে গুণিতক 100, যেহেতু আমরা দ্রাবকের পরিমাণটা 100 গ্রামের উপর ধরে নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে সেটা আলটিমেটলি হয়ে যাচ্ছে একটা ইউনিটলেস বা এককবিহীন সংখ্যা মাত্র। এবার এই সম্পর্কিত আমরা কিছু গাণিতিক সমাধান আমরা দেখে নেব, যেটা আমরা স্লাইডের মাধ্যমে এখন দেখতে যাচ্ছি। আমরা দেখেছি দ্রাব্যতার সংজ্ঞা এবং দ্রাব্যতা যে একটা এককবিহীন সংখ্যা মাত্র, সেটা সম্পর্কেও আমরা একটু থিওরিটিক্যালি আমরা তাত্ত্বিকভাবে ধারণাটা দিয়েছি। এবার আমরা একটু গাণিতিক রূপটা দেখে নেব। ধরা যাক কোনো দ্রবণে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এম গ্রাম কোনো দ্রবণে সর্বাধিক এন গ্রাম দ্রবীভূত আছে। তাহলে সুতরাং ওই দ্রবণে দ্রাবকের ভর হবে কত? তার মানে দ্রবণের ভর মাইনাস আমরা যদি দ্রাবের ভরটা বাদ দিয়ে দিই তাহলে সেখান থেকে আমরা দ্রাবকের ভরটা পেয়ে যাব। তাহলে দ্রাবকের ভরটা হচ্ছে এম মাইনাস এন গ্রাম। তাহলে আমরা লিখতে পারি টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এম মাইনাস এন গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রাবের ভর হচ্ছে এন গ্রাম। সুতরাং টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রাবের ভর ইকুয়াল টু এন ইন্টু 100 ডিভাইডেড বাই এম মাইনাস এন গ্রাম। সুতরাং ওই নির্দিষ্ট উষ্ণতায় দ্রাবের দ্রাব্যতাটা হচ্ছে এন ইন্টু 100 ডিভাইডেড বাই এম মাইনাস এন ইকুয়াল টু আমরা লিখতে পারি তাহলে এনটা কি? এনটা হচ্ছে দ্রবণে সর্বাধিক দ্রাবের ভর ইন্টু 100 ডিভাইডেড বাই দ্রবণে দ্রাবকের ভর। এখন আমরা এই রিলেশন থেকে বা সম্পর্ক থেকে দেখতে পাচ্ছি দ্রবণে সর্বাধিক দ্রাবের ভর সেটা হচ্ছে তার একক হচ্ছে গ্রাম, আর দ্রবণে দ্রাবকের ভর গ্রাম। যেহেতু দুটি ভরের অনুপাত সেই কারণে দ্রাব্যতার কোনো একক নেই, এটি একটি সংখ্যা মাত্র। এবার আমরা একটা প্রশ্নে চলে আসি যে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 85, এটা বলতে আমরা কি বুঝি? এখন এই বক্তব্য বা স্টেটমেন্টটা বলতে বোঝায়
যে 50°C উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বাধিক 85 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত হয়ে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। আর এক্ষেত্রে এর সঙ্গে আর একটা কথা বলে রাখি, কোনো পদার্থের দ্রাব্যতা উল্লেখের সময় উষ্ণতা অবশ্যই উল্লেখ করা প্রয়োজন, কারণ আমরা দেখেছি যে উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে দ্রাবের দ্রাব্যতার পরিবর্তন ঘটে, সেটা বাড়তে পারে বা কমতে পারে বা বেড়ে গিয়ে আবার কমে যেতে পারে, এই ঘটনাগুলো ঘটতে দেখা গেছে। সেই কারণে দ্রাব্যতা উল্লেখের সময় অবশ্যই আমাদের কিন্তু তাপমাত্রা বা উষ্ণতার উল্লেখ প্রয়োজন। আমরা দ্রবণের দ্রাব্যতার গাণিতিক সমস্যায় চলে আসছি। গাণিতিক সমস্যা 1 ওর দিকে যদি আমরা তাকাই, কি বলা হচ্ছে আমরা আগে একটু দেখে নিই। 35°C উষ্ণতায় 80 গ্রাম জলে একটি দ্রাব সর্বাধিক 12 গ্রাম দ্রবীভূত হয়। ওই উষ্ণতায় দ্রাবের দ্রাব্যতা কত? তাহলে আমাকে দ্রাব্যতা বার করতে হবে। তাহলে আমাদের সমাধান করতে হবে। আমরা দ্রাব্যতার যে রিলেশনশিপটা পেয়েছি, দ্রাবটির দ্রাব্যতা সমান আমরা কি লিখতে পারি? দ্রবণের সর্বাধিক দ্রবীভূত দ্রাবের ভর ইন্টু 100 ডিভাইডেড বাই দ্রবণে দ্রাবকের ভর। তাহলে দ্রবণের সর্বাধিক দ্রবীভূত দ্রাবের ভর সেটা আমাদের দেয়া রয়েছে, সেটা কত? 12 গ্রাম। আর আমাদের দেয়া আছে কি 35°C উষ্ণতায় 80 গ্রাম জলে, তার মানে আমাকে দ্রাবকের ভরটা দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা যদি বসিয়ে দিই, তাহলে 12 ইন্টু 100 ডিভাইডেড বাই যদি 80 করি, তাহলে দেখা যাচ্ছে ভ্যালুটা দাঁড়াচ্ছে 15। তাহলে ওই উষ্ণতায় দ্রাবের দ্রাব্যতা হচ্ছে 15, অর্থাৎ 15। নেক্সট স্লাইডে আমরা গাণিতিক সমস্যা 2 অর্থাৎ নিউমেরিক্যাল 2তে আমরা চলে আসি। সেখানে কি বলা আছে আগে আমরা একটু দেখে নিই। যে 35°C উষ্ণতায় কোনো লবণের দ্রাব্যতা 50 বা 50, ওই উষ্ণতায় 36 গ্রাম লবণ নিয়ে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কি পরিমাণ জলের প্রয়োজন? এবার এটা আমাদের সমাধান করতে হবে। তাহলে আমরা দ্রাব্যতার যে সংজ্ঞাটা সেটা আমরা আগে লিখে নিই। দ্রাব্যতা সমান দ্রবণে সর্বাধিক দ্রাবের ভর ইন্টু 100 ডিভাইডেড বাই দ্রবণে দ্রাবকের ভর, সমান লিখতে পারি কি সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর ইন্টু 100 ডিভাইডেড বাই দ্রবণে দ্রাবকের ভর। এখন আমাদের গাণিতিক সমস্যায় কি দেয়া আছে? যেহেতু দেয়া আছে 35°C উষ্ণতায় দ্রাব্যতা 50, আর কি দেয়া আছে? সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর ইকুয়াল টু কত দেয়া আছে? 36 গ্রাম। তো এবার আমরা জলের ভরটা যদি ধরে নিই, আমাকে তো কি পরিমাণ জল যোগ করতে হবে সেটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে জলের ভরটা আমরা x গ্রাম ধরে নিচ্ছি। তাহলে আমরা বসিয়ে দিতে পারি 50 ইকুয়াল টু 36 ইন্টু 100 ডিভাইডেড বাই x। তাহলে এখান থেকে যদি x এর মানটা ক্যালকুলেট করি, তাহলে x সমান আমাদের দাঁড়াচ্ছে 36 ইন্টু 100 ডিভাইডেড বাই 50 ইকুয়াল টু হচ্ছে 72। সুতরাং প্রয়োজনীয় জলের ভর হবে 72 গ্রাম। সুতরাং আমরা উত্তরে বলতে পারি এখানে জলের ভরটা কত? 72 গ্রাম। তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব, এফেক্ট অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার অন দ্য সলিবিলিটি অফ সলিডস ইন লিকুইডস। যেটা বলার আগে আমরা আগে দেখেছিলাম যে সলিবিলিটি কতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে নেচার অফ সলিউট, নেচার অফ সলভেন্ট, টেম্পারেচার, প্রেশার। এখন নেচার অফ সলিউট আমরা যদি সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, এরকম ন্যাপথালিন, এই তিনটে যদি আমরা চুজ করে নিই, ধরে নিই আর কি, তাহলে দেখবো যে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট এরা ওয়াটারে সলিবল, কিন্তু দেখা যাচ্ছে যে ন্যাপথালিন ওয়াটারে ইনসলিবল। তাহলে সলিউটের নেচারের উপর দেখা যাচ্ছে যে তার সলিবিলিটি ডিপেন্ড করছে, কারণ সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট এরা হচ্ছে আয়নিক কম্পাউন্ড, whereas ন্যাপথালিন হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড, নন পোলার। তাহলে স্বভাবতই কি হচ্ছে, ধ্রুবীয় দ্রাবক ওয়াটারের মধ্যে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম নাইট্রেট সলিবল এবং ন্যাপথালিন দেখা যাচ্ছে ইনসলিবল। লাইট ডিজলভস লাইট বলে কেমিস্ট্রিতে আমাদের কথা আছে, যে ধরনের পদার্থ সেই ধরনের পদার্থে দ্রবীভূত হয়। এবার আমরা চলে আসি
সলভেন্টের নেচারের ওপর কিভাবে ডিপেন্ডেন্ট। আমরা যদি একটা পার্টিকুলার সলিউট নিই, যদি সোডিয়াম ক্লোরাইড নিই, তাহলে দেখা যাবে সোডিয়াম ক্লোরাইডের ওয়াটারের সলিবিলিটি বেশি, হোয়ারাস যদি বেনজিনকে সলভেন্ট হিসাবে চুজ করি তাহলে দেখা যাবে বেনজিন সলভেন্টে দেখা যাবে সোডিয়াম ক্লোরাইড ইনসলুবল। তাহলে সলভেন্টের নেচারের ওপর এটা ডিপেন্ডেন্ট। এবার আমরা চলে আসি এফেক্ট অফ টেম্পারেচার। এফেক্ট অফ টেম্পারেচারে আমরা কতগুলো জিনিস দেখতে পারি, কতগুলো ফ্যাক্টর। যে সল্টগুলো মূলত দেখা যাচ্ছে ওয়াটারে অ্যাড করলে পরে বা সলভেন্টে অ্যাড করলে পরে এন্ডোথার্মিক ইন নেচার, যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, আমরা দেখতে পাচ্ছি সলিড সলিউট প্লাস সলভেন্ট লিকুইড প্লাস হিট ইকুয়াল টু সলিউশন। এটা হচ্ছে একটা এন্ডোথার্মিক প্রসেস বা তাপগ্রাহী প্রক্রিয়া। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম নাইট্রেটকে জলে দিলে কি হয়, সেখানে তাপ শোষিত হয়, তার মানে তাপগ্রাহী প্রক্রিয়া। সেক্ষেত্রে কি হবে, তাপমাত্রা বাড়ালে পরে তাদের সলিবিলিটি বেড়ে যাবে। সেকেন্ড কেসে আমরা দেখতে পাচ্ছি সলিড সলিউট প্লাস সলভেন্ট লিকুইড সলিউশন প্লাস হিট। এটা হচ্ছে তাপমোচী প্রক্রিয়া বা এক্সোথার্মিক প্রসেস। এক্সাম্পল আমরা দিয়েছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সেরিক সালফেট। তো এই ধরনের সল্টগুলোকে যে আমরা ওয়াটারে অ্যাড করছি, যখন সলিউশন তৈরি হচ্ছে সেখানে কিন্তু তাপ মোচন হচ্ছে, অর্থাৎ তাপ উৎপন্ন হচ্ছে। এইসব কেসে তাপমাত্রা বাড়ালে কি হয়, সলিবিলিটিটা ডিক্রিজ করে যায়। সেগুলো আমরা সলিবিলিটি কার্ভ থেকেও দেখে নিতে পারবো। থার্ড কেসে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যে কিছু সল্ট আছে যাদের ক্ষেত্রে কন্টিনিউয়াসলি ইনক্রিজ বা ডিক্রিজ করে না। এরকম একটা উদাহরণ আমরা এখানে নিয়েছি, সেটা হচ্ছে গ্লোবাল সল্ট Na2SO4 10H2O। সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিলো 32.4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যেটা ঘটছে, সেখানে মানে ওই তাপমাত্রার নিচে দ্রবণ এবং কঠিন লবণের মধ্যে একটা সাম্যাবস্থা থাকছে। আমরা এখানে লিখেছি সোডিয়াম সালফেট NH2O, অর্থাৎ সলিড ডেকাহাইড্রেট প্লাস সলভেন্ট ওয়াটার সোডিয়াম সালফেট সলিউশন। তাহলে এক্ষেত্রে এই ধরনের একটা ইকুইলিব্রিয়া তৈরি হচ্ছে। এবার যদি এটা অ্যাবভ 32.4 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দ্রবণ এবং কঠিন লবণের মধ্যে, অর্থাৎ সলিড অ্যানহাইড্রাস সোডিয়াম সালফেট আর ওয়াটার মিলে যে সোডিয়াম সালফেট সলিউশনটা তৈরি হলো, এটা কিন্তু 32.4 ডিগ্রি সেলসিয়াসের ওপরে কিন্তু এই ইকুইলিব্রিয়াটা তৈরি হয়। তার মানে আমরা বলতে পারি যে 32.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তার সলিবিলিটিটা বাড়তে থাকছে, এবং সেটা কার জন্য না ওই ডেকাহাইড্রেটের বাড়ছে। তারপর 32.4 ডিগ্রি সেলসিয়াসের পরে কিন্তু অ্যানহাইড্রাস সোডিয়াম সালফেটের সলিবিলিটি কার্ভটা আমরা পরে দেখতে পাবো। পরে আমরা যখন স্লাইডে দেখব, সেখানে দেখা যাবে 32.4 ডিগ্রি সেলসিয়াসের পর অ্যানহাইড্রাস সল্টের কিন্তু আবার সলিবিলিটিটা ডিক্রিজ করে যাচ্ছে। এখানে আমরা তরলে গ্যাসীয় পদার্থের দাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব, এফেক্ট অফ টেম্পারেচার অ্যান্ড প্রেসার অন দ্য সলিবিলিটি অফ গ্যাসেস ইন লিকুইড। তো আমরা আগেও যেমন দেখেছি, এখানেও কিন্তু গ্যাসের যে কোনো তরলে দ্রবণীয়তা বা দ্রাব্যতা, সেটা কিন্তু এখানেও 4টে ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট একই রকম ভাবে। নেচার অফ গ্যাস মানে গ্যাসের প্রকৃতি, নাম্বার 2 হচ্ছে নেচার অফ সলভেন্ট, যেটা এখানে আমাদের লিকুইড, অবশ্যই সেটা তরলের প্রকৃতির উপর নির্ভরশীল হবে বা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল। থার্ড হচ্ছে টেম্পারেচার বা উষ্ণতা, ফোর্থ হচ্ছে প্রেসার। আমরা নেচার অফ গ্যাসে চলে আসি। তো নেচার অফ গ্যাস, আমরা আমাদের নেচারে নাইট্রোজেন, অক্সিজেন এটা রয়েছে। এবার এই নাইট্রোজেন, অক্সিজেন ওয়াটারে সলুবল, কিন্তু দেখা যাচ্ছে নাইট্রোজেনের থেকে অক্সিজেনের কিন্তু সলিবিলিটি ওয়াটারে বেশি। আবার যদি আমরা HCl অ্যামোনিয়া গ্যাসের দিকে যদি তাকাই, তাহলে HCl এবং অ্যামোনিয়া এরা কিন্তু হাইলি সলুবল ইন ওয়াটার। কেন হাইলি সলুবল ইন ওয়াটার? এরা ওয়াটারের সঙ্গে দেখা যাচ্ছে রিঅ্যাক্ট করে গিয়ে অ্যামোনিয়া যেমন রিঅ্যাক্ট করে গিয়ে অ্যামোনিয়াম আয়ন প্লাস হাইড্রক্সিল আয়ন তৈরি করছে, HCl ডিসোসিয়েট করে গিয়ে তৈরি করছে H3O প্লাস প্লাস Cl মাইনাস, ফলে তারা হয়ে যাচ্ছে হাইলি সলুবল। এবার আমরা যদি নেচার অফ সলভেন্টের দিকে চলে যাই, তাহলে দেখতে পাবো যে সলভেন্ট চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কোনো পার্টিকুলার গ্যাসের দেখা যাচ্ছে সলিবিলিটিটা কিন্তু ভ্যারি করে যাচ্ছে। কিরকম? আমরা যদি সেই নাইট্রোজেন অক্সিজেনের দিকে আবার তাকাই, তাহলে দেখব যে নাইট্রোজেন অক্সিজেন ওয়াটারে যে মাত্রায় সলুবল, তার থেকে দেখা যাচ্ছে সেটা কিন্তু অ্যালকোহলে বেশি সলুবল। তার মানে সলভেন্টের নেচারের উপর এটা ডিপেন্ড করছে।
আবার অ্যামোনিয়া দেখা যাচ্ছে ওয়াটারে হাইলি সলুবল কিন্তু ইথানলে কম্পারেটিভলি লেস সলুবল। তাহলে সলভেন্টের নেচারের সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের সলিবিলিটিটা চেঞ্জ করে। এবার আমরা চলে আসি এফেক্ট অফ টেম্পারেচার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্যাস সলিউট প্লাস সলভেন্ট লিকুইড সলিউশন প্লাস হিট, এটা হচ্ছে একটা তাপমোচী প্রক্রিয়া বা এক্সোথার্মিক প্রসেস। তো এক্সোথার্মিক প্রসেস হলে কি হয়, টেম্পারেচার বাড়ালে পরে সলিবিলিটিটা ডিক্রিজ করে যায়। তাহলে যত তাপমাত্রা বাড়ানো যাবে ডিজলভ গ্যাসটা তত কিন্তু লিকুইড থেকে বেরিয়ে চলে যাবে। এরকম আমরা যদি নেচারের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে যত টেম্পারেচার বাড়বে তত ডিজলভ অক্সিজেনের পরিমাণটা কিন্তু ওয়াটারে কমে যাবে, অ্যাকোয়াটিক অ্যানিমালসদের বেঁচে থাকাটা ততই কিন্তু প্রবলেম হয়ে যাবে। আবার আমরা এটাও জানি যে নেচারে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আছে। কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের ওয়াটারে সলুবল হয়, মানে ওয়াটারে সলুবল বলতে আমরা এটা বলতে চাইছি যে কার্বন ডাইঅক্সাইডের একটা ভালো সিঙ্ক হচ্ছে সি ওয়াটার। তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যদি এবার টেম্পারেচার বাড়তে থাকে, আর্থ সারফেসের টেম্পারেচার বাড়ে, সি ওয়াটারের টেম্পারেচার যদি বাড়তে থাকে, তাহলে সেখানে সি ওয়াটার থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড নেচারে বেড়ে আসবে, ফলে গ্লোবাল ওয়ার্মিংটা আরো বাড়তে থাকবে। তাহলে এটা একটা টেম্পারেচারের এফেক্ট। এবার আমরা স্লাইডের মাধ্যমেও পরে আমরা দেখতে পাবো যে টেম্পারেচারের সঙ্গে সঙ্গে কিভাবে সলিবিলিটি ভ্যারি করছে। যদি সলিবিলিটিকে আমরা ওয়াই অ্যাক্সিসে আর টেম্পারেচারকে যদি এক্স অ্যাক্সিসে প্লট করি তাহলে দেখতে পাবো যে টেম্পারেচারের সঙ্গে সঙ্গে ডিফারেন্ট গ্যাসেসের একটা কার্ভের একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড রয়েছে, অর্থাৎ টেম্পারেচার যত বাড়ছে সলিবিলিটি তত ডিক্রিজ করছে। এবার এফেক্ট অফ প্রেসারে আমরা চলে আসি। এফেক্ট অফ প্রেসারের ব্যাপারটা হচ্ছে যে আমরা এরকম একটা যে কোনো গ্যাস তাকে যদি একটা এনক্লোজারের মধ্যে অর্থাৎ একটা পাত্রের মধ্যে লিকুইডের প্রেজেন্সে রাখি, তার উপর যদি একটা পিস্টন চাপানো থাকে তাহলে দেখা যাবে যে সেই পিস্টনের উপর যত চাপ বাড়ানো যাবে তত দেখা যাবে গ্যাসের সলিবিলিটিটা কিন্তু বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? অ্যাকচুয়ালি যত প্রেসার বাড়ানো হবে গ্যাস মলিকুলস গুলো লিকুইডের সারফেসে স্ট্রাইকিং বেশি করবে, স্ট্রাইকিং বেশি করলে অবভিয়াসলি তাদের সলিবিলিটিটা বেড়ে যাবে। তার মানে আমরা বলতে পারি চাপ যত বাড়বে গ্যাসের সলিবিলিটিটা তত বাড়বে। গ্যাসের সলিবিলিটির সঙ্গে প্রেসারের একটা সম্পর্ক রয়েছে এবং সেটাকে কিন্তু বিজ্ঞানী হেনরি একটা লয়ের মাধ্যমে আমাদের কাছে স্টেটমেন্টটা আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। সেটা কি? The mass of gas dissolved by a given volume of liquid at a given temperature is directly proportional to the pressure of the gas in equilibrium with the liquid at a given temperature. অর্থাৎ প্রেসার যত বাড়ানো হবে একটা পার্টিকুলার টেম্পারেচারে গ্যাসের সলিবিলিটি তত বাড়বে। তার মানে যত প্রেসার গ্যাসের উপর বাড়বে নাম্বার অফ গ্যাসিয়াস মলিকুলস স্ট্রাইকিং ওভার দ্য সারফেস অফ দ্য সলিউশন ইনক্রিজ করবে এবং তার ফলে কিন্তু সলিবিলিটিটা বেড়ে যাবে। এখন সলিবিলিটি কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে সেক্ষেত্রে কি হয় যে লিকুইড যখন গ্যাসের সঙ্গে ইকুইলিব্রিয়ামে থাকে তখন কিন্তু রেট অফ ইভাপোরেশন আর রেট অফ ডিসলিউশন এই দুটো কিন্তু সমান থাকে। তাহলে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে এই ইকুইলিব্রিয়ামটা কিন্তু মেনটেন হয় যেখানে রেট অফ ডিসলিউশন অ্যান্ড রেট অফ ইভাপোরেশন এই দুটো হচ্ছে ইকুয়াল। এবার যদি আমরা টেম্পারেচার সেম রেখে যদি প্রেসার বাড়িয়ে যাই তাহলে নাম্বার অফ মলিকুল স্ট্রাইকিং ওভার দ্য সারফেস অফ দ্য সলিউশন আরো ইনক্রিজ করবে। তাহলে অবভিয়াসলি ইকুইলিব্রিয়াটা চেঞ্জ হবে। ইকুইলিব্রিয়াটা চেঞ্জ হলে পরে কি হবে? অবভিয়াসলি রেট অফ ডিসলিউশন যত বাড়বে রেট অফ ইভাপোরেশন তত বাড়বে, অবভিয়াসলি সেক্ষেত্রে কি হবে? সলিবিলিটিও তত বেড়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আলটিমেটলি যে প্রেসার যত ইনক্রিজ করবে গ্যাসের সলিবিলিটি এট এ গিভেন টেম্পারেচার তত ইনক্রিজ করতে থাকবে। এবার আমরা সেটাকে আমরা স্লাইডের মাধ্যমে দেখে নিতে পারবো যে প্রেসারের সঙ্গে সঙ্গে কিভাবে ভ্যারি করছে। এবার আমরা প্রেসারের এফেক্টটা যদি গ্যাস এবং সলিডের লিকুইডের সলিবিলিটির উপর আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা দেখব যে সলিডের যে সলিবিলিটি ইন লিকুইড সেটা কিন্তু প্রেসারের উপর ডিপেন্ড করে না। যেখানে আমরা ওই এফেক্টটার কথা লিখেছিলাম এখানে আমরা কম্পেয়ার করার জন্য আমরা আমাদের একটা জায়গা থেকে গেল, সেই জন্য আমরা এখানে ডিসকাস করছি বিশেষ করে। তাহলে সেখানে দেখা যাচ্ছে যে যেহেতু সলিড এবং লিকুইড এরা হাইলি ইনকম্প্রেসিবল সেই জন্য তাদের উপরে সলিবিলিটির উপরে তাদের কিন্তু প্রেসারের কোনো এফেক্ট নেই। হোয়ারাস গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রেসারের কিন্তু সলিবিলিটির উপর প্রেসারের একটা এফেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে গ্যাস হচ্ছে হাইলি কম্প্রেসিবল বলেই কিন্তু লিকুইডে গ্যাসের সলিবিলিটি প্রেসারের সঙ্গে একটা গিভেন টেম্পারেচার ইনক্রিজ করে, হোয়ারাস সলিড
তার যে সলিবিলিটি ইন লিকুইড সেটা কিন্তু প্রেসারের উপর ডিপেন্ডেন্ট নয়। গ্যাস সলিবিলিটি এফেক্ট অফ প্রেসার, এখানে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি সেখানে প্রথম ছবিতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আহ, কোনো তরল পদার্থ, তার উপরে কোনো একটা গ্যাস রয়েছে, তারা কিন্তু একটা গতিশীল সাম্য অবস্থায় থাকে, অর্থাৎ এখানে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতাতে রেট অফ ডিসলিউশন অফ গ্যাস অ্যান্ড রেট অফ এভাপোরেশন এই দুটো কিন্তু ইকুয়াল। এবার যত আমরা পিস্টনের ওপর চাপ বাড়াবো তখন সেক্ষেত্রে কি হবে, তাপমাত্রা অপরিবর্তিত রেখে যদি চাপ বাড়ানো যায় তাহলে বেশি সংখ্যক গ্যাসিয়াস মলিকুল দেখা যাচ্ছে সলিউশনের সারফেসে কিন্তু স্ট্রাইক করছে, তার মানে তাদের ডিসলিউশনের পরিমাণটা বাড়ছে, স্বভাবতই রেট অফ এভাপোরেশনটাও বেড়ে যাবে, একটা নতুন ইকুইলিব্রিয়া তৈরি হবে। আবার যদি আমরা তাপমাত্রা একই রেখে যদি আরও চাপ বাড়িয়ে দিই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে গ্যাসিয়াস মলিকুল স্ট্রাইকিং দ্য সারফেস অফ দ্য সলিউশন সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। ন্যাচারালি সেক্ষেত্রে কি হবে, আবার একটা নতুন ইকুইলিব্রিয়া তৈরি হবে, ডায়নামিক ইকুইলিব্রিয়াম, সেখানে রেট অফ ডিসলিউশন আর রেট অফ ইভাপোরেশনটা কিন্তু সেখানেও কিন্তু একই থাকবে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে ইকুইলিব্রিয়ামটা আস্তে আস্তে কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে প্রেসারের সঙ্গে। তাই আমরা বলতে পারি চাপ যত বাড়ানো যায় গ্যাসের সলিবিলিটি